না, যে বিষয়টা ও যেটা বলল যে এই যে মিরপুরে যে গতকালকে বিক্ষোভটা হয়েছে, হ্যাঁ, যে ভাঙচুর, এবং ওরা কিন্তু লাঠিসোঁটা নিয়ে কিন্তু শুধু বাস যে ভাঙছে, প্রাইভেট কার ভাঙছে এটা কিন্তু না। ওরা কিন্তু ইতিমধ্যে রেডি হয়েছে আপনার এই যে ইয়েটা আছে না, মেট্রো রেল স্টেশন, ওটা কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ, ওটা কিন্তু ভাঙতে চাইছিল। তো আলটিমেটলি পুলিশ তো কয়েকবার এখান থেকে ধরপাকড় খেয়ে ভাগছে। এই যে একটা সংকট আমার চোখে পড়লো, এটা কিন্তু আগামী দিনে অশনি একটা সংকেত আমার কাছে মনে হচ্ছে। কারণটা হচ্ছে একটা প্রবলেম যখন এখান থেকে বাড়তে যখন এটা অনেক বড় হয়ে যায়, তখন এটার মধ্যে হুট করে গরম পানি ঢেলে দেওয়া কিন্তু রাষ্ট্রের কাজ না, আমার কাছে মনে হয় আর কি। আমি তো মূর্খ মানুষ, তো বুঝি না, কিন্তু এটা বুঝি। যেমন এইগুলা কারা ইম্পোর্ট করলো এত বছর, কারা এই ব্যাটারিগুলো ঠিক করে, কোন জায়গায় তৈরি হয়, কে বিক্রি করে, কে সেলার, কে ডিলার, এগুলো কি রাষ্ট্র জানে না? বিআরটি জানে না? এগুলো কি আমাদের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ সহ আমাদের এই যে মন্ত্রণালয়, সবাই তো জানে এটা। কিন্তু এখন যেখানে হাজার হাজার ফ্যামিলি জড়াই গেলো এটার উপরে, তাদের জীবন চলে, এটা ব্যাংক থেকে লোন নিল বা এনজিও থেকে লোন নিল, এই টাকাগুলো কে দিবে তাদেরকে? এখন মাঠ থেকে গুলি করে হোক যে সরাই দিলাম, এটা কিন্তু সমাধান না। আমার কাছে মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, আমি যে দলকে সমর্থন করি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমার আশৈশ ভালোবাসে, আমার বাবে ভালোবাসছে, আমার পরিবার ভালোবাসে আওয়ামী লীগকে। আমি আওয়ামী লীগের জন্য সবসময় আমার একটা দরদ আমার অবশ্যই কাজ করে, যেহেতু আওয়ামী লীগের আমি সমর্থনকারী। কিন্তু আজকে আমাকে বলতে হচ্ছে যে আমার কথাগুলো উল্টা মনে হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে যারা মানে পরামর্শ দেয়, যারা এগুলোকে বাস্তবায়ন করে, তারা এগুলো বুঝতে দেয়নি। তা বুঝতে দিলেই তো আজকে এই পরিবেশ তৈরি হয় না। তা আজকে যেটা দমন করলাম, এটা কালকে দমন করবে কে? তো এরকম প্রতিটা সেক্টরে কিন্তু সবাই কিন্তু অলরেডি কিন্তু পিষ্ট হয়ে যাচ্ছে। তো এরা যখন মাঠে আসবে, তখন তো ক্ষমতা এমনিও থাকবে না, ক্ষমতা এমনিও থাকা যাবে না। যেমন আমি একটা ক্ষুদ্র ব্যবসা করি, আমি একটা ভ্যাট ট্যাক্স পে করি, যাই করি রেভিনিউ কিন্তু রাষ্ট্র পায়। এখন আমার এখানে ডলার, ফেসবুক কি বিমাদাসল আচরণ করতেছে দেখো। যেখানে আমার $1 আসতো 20টা মেসেজ, এখানে $1 আসলো 4টা মেসেজ। যেখানে দেখতো আগে ধরো যে 5,000 মানুষ, এখন দেখতেছে এখানে 1,000 মানুষ। এটা কে জিজ্ঞেস করবে ফেসবুককে? সেক্টর, রাষ্ট্রীয় যে হ্যান্ডস গুলো আছে, যারা মানে বাস্তবায়ন করবে আইন কানুনকে, মানুষের জন্য কাজ করবে, মানুষের জীবনকে সহজ করবে, তারাই খড়গ আসতে মানে বড় একটা হাতিয়ার নিয়ে, লাঠি নিয়ে, অথবা একটা দাও নিয়ে দাঁড়ায় থাকে। তাইলে কি আমরা সাধারণ মানুষ তো কাটা তার ছিঁড়ে হলে আমাদের পালাই যাইতে কয়েকদিন পরে, এমন অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত যদি আপনি কাটেন একটা মানুষকে, কয় কেজি মাংস থাকে, কতবার কাটা যায়? বিদ্যুৎ বাড়ছে, অমুক বাড়ছে, তমুক বাড়ছে, এটা বাড়ছে, গ্যাস বাড়ছে, গাড়ির গ্যাস বাড়ছে, গাড়ি ভাড়া বাড়তেছে, শিক্ষা খরচ, উৎপাদন খরচ, আপনার বাঁচার খরচ, খাবার খরচ, দ্রব্যমূল্যের দাম, সবকিছু শুধু বাড়তি আছে। কিন্তু আয় কিভাবে বাড়তেছে? মুদ্রাস্ফীতনটা কি কন্ট্রোল হয়েছে? আমি জানি না, আমি মূর্খ মানুষ, অত ডলার মালা রিজার্ভ বুঝি না আমি, কিন্তু মনে তো হইতেছে যে অনেক কিছু আমাদের, আমরা ডলারের সংকটে কয়েকদিন পর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে, তখন আমাদের কি অবস্থা হবে? তো এই টাকাটা তো বাংলাদেশে প্রচুর টাকা আছে, বিদেশিরা রাত দিন পরিশ্রম করে প্রচুর টাকা পাঠাচ্ছে আমাদের এই ডলার হিসেবে, তাই না? রিজার্ভের জন্য বৈদেশিক মুদ্রা আসতেছে, অথবা আমাদের অনেক শ্রমিক মেহনতি মানুষ বাংলাদেশে কাজ করেও কিন্তু রাষ্ট্রকে টিকে রাখতেছে, আমাদের মতো শ্রমিক যারা আছে। কিন্তু এই টাকা যে পাচার করতেছে, ব্যাংক থেকে যে হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, তো এদেরকে কি মানে ধরা যায় না? 5,30,000 কোটি টাকা পাচার হয়েছে গত 10 বছরে। ডলার দিয়ে গুণ দিলে কত হয় দেখেন তো? আমার কেন 18-19 বিলিয়ন ডলার আছে এখন, কথার কথা যেটাই হোক, বাংলাদেশ ব্যাংকের সূত্রে বলতেছি, কিন্তু এটা তো 60-70 বিলিয়ন ডলার যাওয়ার কথা। যদি এই সুরগুলা, যেদের কাছে নাম শুনে, নাম এখানে নেবে বললাম, কিন্তু যাদের কাছে, যারা পুলিশে ছিল, অন্য অন্য ডিফেন্সে ছিল, অন্য অন্য পদে ছিল, সচিবালয়ে ছিল, তাদের কাছে এখন কোটি 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 টাকা, হাজার কোটি টাকা পুরো বাংলাদেশটা কিনে ফেলে। তো এদের টাকাগুলো কি ধরে নেওয়া যায় না? এটি কখন নেবেন মাননীয় প্রধানমন্ত্রী? এটা আপনাকে, আমাদের যে লোকজন আছে আপনাকে কখন বলবে যে এই বিষয়গুলা মানে ধরপাকড়ের জন্য, শুদ্ধি অভিযানের জন্য কখন হবে? এটা দেরি করা কি ঠিক হবে? আপনি মৌলবাদের চাষাবাদ বলি, যেটাই বলি মৌলবাদের চাষাবাদ বলি, মৌলবাদ বলতে কিন্তু অনেকে উল্টা ভাবে নেয় যে মনে হয় টুপি বইয়ের দাঁড়িয়ে পড়লে মৌলবাদ না। যে কোনো ফান্ডামেন্টালিস্ট, সেটা হিন্দু হোক, অন্য ধর্ম হোক, যে কোনো ধর্মের হইতে পারে, মুসলমান হোক, ফান্ডামেন্টালিস্ট হইতে পারে, তারা যদি একটা রাষ্ট্রের প্রগতির বিরুদ্ধে তারা কাজ করে, রাষ্ট্রের কোনো বিশেষ বিশেষ ব্যাপারগুলো, যেমন নারীদের চাকরি বাকরি, এটা সেটা সহ আরো বিভিন্ন ইস্যু আছে, বিভিন্ন স্কুল কলেজের স্বাধীনতা, ড্রেস কোড মেনটেন্স সহ বিভিন্ন ব্যাপার স্যাপার আছে যেগুলো প্রভাবিত করছে তারা যুগে যুগে, কালে কালে। তো তাদেরকে আমি বরাদ্দ দিলাম, তাদেরকে ইন্ধন, তাদেরকে বড় করলাম, এরপরে কি শাপলা চত্বর এনে গুলি করতে হবে এরকম? শাপলা চত্বর আসে কেন, মিরপুরে নামে কেন 10 নম্বর বিক্ষোভে, সেগুলোর আগেই কিন্তু চিন্তা ভাবনা করা যেতে পারে।